সন্ধ্যায় ভুটানের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। জয়ই লক্ষ্য জামাল ভুঁইয়াদের। চোটের কারণে থাকছেন না রাকিব, ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকরা। জয়ের ধারা অব্যাহত রাখতে রাতে স্কটল্যান্ডের বিপক্ষে নামবে রোনালদোর পর্তুগাল। স্পেনের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। বিগ ম্যাচে লড়বে ক্রোয়েশিয়া পোল্যান্ড। ভারত সিরিজ সামনে রেখে মিরপুর স্টেডিয়ামে টাইগারদের প্রস্তুতি। এখনও যোগ দেননি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ফেরা সব ক্রিকেটার। পাপন সাহেব এগুলা মানুষদেরকে প্লিজ করার জন্য করছে। এখন তো ফারুক সাহেবের তো আর প্লিজ করার জন্য কিছু না। আই এম শিওর ফারুক ক্যান ফাইন্ড আউট দেয়ার মাস্ট বি সাম স্ক্যান্ডাল বিহাইন্ড। কেন এত ডিলে হচ্ছে, কে কি করতে চাচ্ছে। এক যুগের বেশি বিসিবি সভাপতি থাকলেও ক্রিকেটের উন্নয়নে উল্লেখযোগ্য কিছুই করেননি পাপন। চরম সমালোচনা বিশ্লেষকদের। নতুন বোর্ড প্রধান ফারুকের উপর রাখতে চান আস্থা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই ফুটবলের খবর। ভুটানের বিপক্ষে শেষ ম্যাচ জয়ে আপোষহীন বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে যে কোনো মূল্যে জয় আদায় করতে চায় জামাল ভুঁইয়ার দল। ভুটান কৌশলে পরিবর্তন আনলেও নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যাশা বাংলাদেশের। তবে চোটের কারণে এই ম্যাচে কোচের পরিকল্পনায় নেই রাকিব হোসেন। ম্যাচটি শুরু হবে রোববার সন্ধ্যা 6টায়। ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্য নিয়েই ভুটানের উদ্দেশ্যে দুটি ম্যাচ খেলতে দেশ ছেড়েছিল বাংলাদেশ ফুটবল দল। প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়ে যে পরিকল্পনা সহজ করে দেয় হাভিয়ার কাবরেরার শিষ্যরা, এবার দ্বিতীয় ম্যাচেও জয়ের পরিকল্পনা বাংলাদেশের। এই ম্যাচ সামনে রেখে থিম্পুতে শেষ দিনের মতো অনুশীলন করেছে জামাল ভুঁইয়ার দল। অনুশীলনে বেশ উজ্জীবিত দেখা যায় ফুটবলারদের। প্রথম ম্যাচে রক্ষণ মজবুত রেখে স্বাগতিকদের বিপক্ষে জয় তুলে নেয় বাংলাদেশ। শেষ ম্যাচে জয়ের জন্য রক্ষণভাগ অক্ষুণ্ণ রাখতে চায় লাল সবুজ। তাই তো গোলরক্ষকদের নিয়ে বাড়তি সতর্ক কোচিং স্টাফরা। ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের ফল প্রভাব ফেলবে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে। তাই প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচেও জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না জামাল ভুঁইয়ারা। টিমের জন্য ইটস দ্য ফাইনাল, কারণ আমরা ফার্স্ট ম্যাচ জিতছি আর আমরা আরো 3 পয়েন্ট নিতে চাই। সো লক্ষ্য হচ্ছে 3 পয়েন্ট, আর বাংলাদেশ গেলে আমরা সবাই হ্যাপি থাকবো ইনশাআল্লাহ। সবাই টিমের জন্য দোয়া করেন আর টিমের সাথে থাকেন। ভুটান সফরের পরেই শুরু এশিয়া কাপ বাছাইয়ের দৌড়ঝাঁপ। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলে এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচে সহজ প্রতিপক্ষ পাবে জামাল ভুঁইয়ার দল। উল্টো চিত্র জয় না পেলেও যদি এ ম্যাচে জয় আদায়ে ব্যর্থ হয় লাল সবুজ, তাহলে তুলনামূলক শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের প্রমাণ দিতে হবে এশিয়ান কাপের বাছাইয়ে। তাই শেষ ম্যাচে জয়ের জন্য আপোষহীন লাল সবুজ। এদের যে ট্রাফ আমরা অনেকটা মানিয়ে নিয়েছি, তো আমাদের ছেলেরা এখন বেটার ম্যাচ খেলবে। যেটা যে ছোটখাটো সমস্যাগুলো ছিল প্রথম ম্যাচে, সেই সমস্যাগুলো আমরা এই ম্যাচে কাটিয়ে ভালো একটা ম্যাচ খেলে ইনশাল্লাহ এই ম্যাচে বিজয়ী হয়ে ফিরবে। ম্যাচের আগে দলে রয়েছে দুশ্চিন্তার কারণও। প্রথম ম্যাচ চলাকালীন পায়ে চোট পান ফরোয়ার্ড রাকিব হোসেন। দ্বিতীয় ম্যাচে তাকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হচ্ছে কোচকে। অনুশীলনে প্রথম ম্যাচের ভুল শুধরে দিতে ফুটবলারদের নিয়ে কাজ করেছেন কোচিং স্টাফরা। ভুটান কৌশলে পরিবর্তন আনলেও নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যাশা বাংলাদেশের। ভুটান এবার যে ফরমেশনে খেলেছে, আমরা অতীতে অ্যাকচুয়ালি ভুটান এই ফরমেশনে আমরা কখনো দেখিনি। হয়তো ওরা 4-1, 4-2-3-1 এই স্টাইলে খেলেছে, বাট এবারে তাদের ফরমেশনটা টোটালি 5 ব্যাক নিয়ে খেলেছে অনেক সময়। সো এটা টোটালি ডিফারেন্ট। কিভাবে আমরা প্রেসিংয়ে যাব, কিভাবে আমরা ব্লকটা করব, এবং কিভাবে আমরা অ্যাটাকে যাব, এবং আমরা তাদের যে দুর্বল সাইডগুলো আছে, যে সাইডগুলো কিভাবে আমরা সেই কাউন্টারে আমরা সেই স্পেসগুলোকে কাজে লাগাবো। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 184 আর ভুটানের 182। প্রথম ম্যাচে জয় পাওয়ায় কিছুটা সুবিধাজনক স্থানে লাল সবুজ। তবে এই ম্যাচে জয় হাতছাড়া হলে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে রেটিং পয়েন্টে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। গ্রুপ 1-এ আজ রাতে মাঠে নামবে পর্তুগাল। তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। এদিকে গ্রুপ 4-এ সুইজারল্যান্ডের বিপক্ষে লড়বে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। দুটি ম্যাচই মাঠে গড়াবে আজ রাত 1:15টায়।
বিশ্বকাপ আর ইউরো ব্যর্থতার পর এবার নেশনস লিগের যাত্রাটা বেশ ভালোভাবেই হয়েছে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর। প্রথম ম্যাচে মাঠে নেমেই জয় পেয়েছেন, 1 গোল করে স্পর্শ করেছেন 900 গোলের মাইল ফলক। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিতে মরিয়া পর্তুগাল। প্রথম ম্যাচে জয় নিয়ে ভালো অবস্থানে পর্তুগিজরা। গ্রুপে ক্রোয়েশিয়ার সঙ্গে সমান 3 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ আছে রনের দল। নিজেদের পরের ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য রবার্তো মার্তিনেজের। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রোনালদো ফার্নান্দেজরা। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে বেশ ফুরফুরে রবার্তো মার্তিনেজের দল। সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে স্কোয়াড সাজাচ্ছেন কোচ। রোনালদো, মেন্ডেস, ফার্নান্দেজ, সিলভাদের নিয়ে পরিকল্পনা কোচের। রক্ষণে বাড়তি গুরুত্ব দেওয়ার লক্ষ্যই তাদের। স্কটল্যান্ডও ছেড়ে কথা বলবে না। রক্ষণ ভাগকে শক্তিশালী করে স্কোয়াড সাজাচ্ছেন কোচ। তবে দু দলের মুখোমুখি দেখায় 1 জয় নিয়ে এগিয়ে আছে পর্তুগাল। নিজেদের শেষ 5 ম্যাচের 2টিতে জয় নিয়ে এগিয়ে রোনালদোর দল। অন্যদিকে শেষ 5 ম্যাচের 1টিতেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি স্কটল্যান্ড, তাই স্বস্তি পর্তুগিজরা। এদিকে আরেক ম্যাচে মাঠে নামবে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন। নেশনস লিগে খুব একটা সুবিধাজনক স্থানে নেই স্প্যানিশরা। মাত্র 1 পয়েন্ট নিয়ে গ্রুপ 4-এ টেবিলের 3-এ আছে তারা। প্রথম ম্যাচে সার্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করায় অস্বস্তিতে আছে দলটা। তবে এই ম্যাচে জয় ভিন্ন কোনো পরিকল্পনা নেই দলের। সম্ভাব্য 4-3-3 ফরমেশনে স্কোয়াড সাজাচ্ছেন কোচ লুই দে লা ফুয়েন্তে। অতীত পরিসংখ্যানেও সুইসদের সঙ্গে এগিয়ে আছে স্পেন। দলে তরুণ ওলমো, ইয়ামাল, উইলিয়ামস, পেদ্রি, কারভাহালদের নিয়ে আশাবাদী স্প্যানিশ মাস্টারমাইন্ড। আর প্রতিপক্ষের মাঠে গেল 6 ম্যাচে হার সঙ্গী না হওয়ায় আত্মবিশ্বাসী স্পেন। তবে এখনও কোনো পয়েন্ট সংগ্রহ করতে না পারা সুইসরা চেষ্টা করবে যে কোনো মূল্যে এই ম্যাচে জয় তুলে নিতে। সে লক্ষ্য নিয়ে 3-4-2-1 ফরমেশনে স্কোয়াড সাজাচ্ছেন দলটার কোচ ইয়াকিন। সঙ্গে ঘরের মাঠে শেষ 10 ম্যাচে জয়ের সুখস্মৃতি কাজে লাগাতে চাইবে এই দলটা। তাজিন খন্দকার, সময় সংবাদ। নেশনস লিগে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকতে রাতে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ক্রোয়েশিয়া। ওপাস আরেনায় ম্যাচটি শুরু হবে রাত 1:45-টায়। আসরের প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে হেরে গ্রুপ এ এর পয়েন্ট টেবিলের তলানিতে ক্রোয়েশিয়া। তবে ঘরের মাঠে জয়ের জন্য আপোষহীন লুকা মদ্রিচের দল। ঘরের মাঠে শেষ 4 ম্যাচে অপ্রতিরোধ্য ক্রোয়েশিয়া। সেই ধারা ধরে রাখতে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত ক্রোয়াটরা। এদিকে নেশনস লিগ জয় দিয়ে আসর শুরু করেছে পোল্যান্ড। স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে তারা। এই ম্যাচ জিতে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করতে চায় লেভানডস্কির দল। এবারে ক্রিকেটের খবর। ভারত সিরিজ সামনে রেখে মিরপুর স্টেডিয়ামে চলছে টাইগারদের প্রস্তুতি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিমন, ভারতের বিপক্ষে যে বাংলাদেশের টেস্ট এবং টি-20 সিরিজ, সেই সিরিজকে সামনে রেখে 5ম দিনের মতো এখনও চলছে বাংলাদেশ দলের অনুশীলন। নিশ্চয়ই চলছে এই অর্থে বলছি, মূল দলের অনুশীলন শেষ হয়ে গেল। জাকের আলী অনিক, টাইগারদের টি-20 ফরম্যাটের উইকেটরক্ষক ব্যাটসম্যান, তিনি কিন্তু এখনও সেন্টার উইকেটে ব্যাটিং করছেন। যদিও পূর্বের যে শিডিউল ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, সেই শিডিউল অনুসারে আজ অর্থাৎ 8 তারিখ থেকে কিন্তু গোটা দলকে নিয়ে অনুশীলন করার কথা ছিল। তবে আমরা দেখেছি অনুশীলনে 11 থেকে 12 জন ক্রিকেটার ছিল। এবাদতকে নিয়ে যদি আমরা সংখ্যাটা ধরি তবে সেক্ষেত্রে হয়তো বা 13। যদি আজকের অনুশীলনে একটু ভিন্নতা বলি, জানেন যে গেল কয়েকদিন ধরেই লিটন কুমার দাস ব্যাটিং করেছিলেন, অনুশীলন করেছেন। তবে আজ তিনি ঘন্টা 2-এর বেশি কিন্তু ব্যাটিং করেছেন সেন্টার উইকেট। এবং জাকের আলী অনিকের কথা বলছি, তিনিও কিন্তু আসলে সকাল থেকে আমরা দেখেছি তিনি ব্যাটিং করেছেন। কখনো ইনডোরের যে আউটার ছিল সেখানে ব্যাটিং করেছেন। এই মুহূর্তে সেন্টার উইকেটে ব্যাট করছেন মুশফিকুর রহিম ছিলেন। তবে জাতীয় দলের অধিনায়ক যিনি নাজমুল হোসেন শান্ত, তাকে আমরা দেখিনি, তাসকিনকে দেখিনি, নাহিদ রানাকে দেখিনি। অনুশীলনের আরেকটু যদি বলি যে কোচিং স্টাফের কথা, একমাত্র মহসিন খান, যিনি কিনা পারফরমেন্স অ্যানালিস্ট আফগানিস্তানের, বাংলাদেশের যিনি পারফরমেন্স অ্যানালিস্ট, মহসিন খান ছাড়া আসলে বিদেশি কোনো কোচিং স্টাফরা ছিলেন না। তারা যদ্দূর আমরা জানতে পেরেছি 12 তারিখ তাদের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে অনুশীলনে। এর বাইরে যারা লোকাল কোচ রয়েছেন, অর্থাৎ সোহেল ইসলামকে আমরা দেখেছি, আমরা ইফতিকে দেখেছি, তারেক আজিজ খান, তাদের অধীনেই আসলে গেল চলতি মাসের 4 তারিখ থেকে কিন্তু ক্রিকেটাররা অনুশীলন করেছেন। রেড এবং হোয়াইট বল, জানেন যে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত একটা ঐতিহাসিক সেই সিরিজের পরে কিন্তু ভারতের বিপক্ষে যেই সিরিজ, সেই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের কিন্তু প্রত্যাশাও অনেক বেড়েছে। আমরা জানতে চেয়েছিলাম কবে নাগাদ আসলে বাংলাদেশের দল ঘোষণা হতে পারে। যদ্দূর আমরা জানতে পেরেছি 11 তারিখ হয়তো বা বাংলাদেশের দল ঘোষণা হবে। তার আগে আগামীকাল ভারতের যে ভিসা প্রক্রিয়া রয়েছে, সেই ভিসা প্রক্রিয়ার জন্য ক্রিকেটাররা কিন্তু সেই ভিসা প্রক্রিয়া করতে যাবেন। সেক্ষেত্রে আগামীকালের যে অনুশীলন, সেই অনুশীলনের সময়টা হয়তো বা একটু হয়তো বা প্রতিদিন আমরা যেমন দেখেছি সকালবেলা অনুশীলন করেছেন,
করছে। তবে যদিও আমরা জানতে পেরেছি হয়তো সকালবেলা সে ভিসা প্রক্রিয়া শেষ করে ক্রিকেটাররা দুপুর নাগাদ অনুশীলন করবে। তবে এই মুহূর্তে আসলে অনুশীলন চলছে। এর বাইরে যদি একটু শেষ করতে চাই, সেটি হচ্ছে প্রথম শ্রেণীর ক্রিকেটাররা তারা মিরপুরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছেন এবং তাদের সঙ্গে কিছুক্ষণ আগে দেখা করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তো এই ছিল আমার কাছে মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে বাংলাদেশ দলের অনুশীলনের সবশেষ আপডেট। ভারত সিরিজ সামনে রেখে টাইগার ক্রিকেটাররা প্রস্তুতি সারছেন, সেই খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন। এক যুগের বেশি বিসিবির সভাপতির চেয়ারে থাকলেও দেশের ক্রিকেট উন্নয়নে দৃশ্যত কিছুই করেননি নাজমুল হাসান পাপন। উল্টো কইয়ের তেলেই ভেজেছেন কই মাছ। পূর্ণ সদস্য হিসেবে আইসিসি থেকে পাওয়া বার্ষিক লভ্যাংশের অর্থকে দেখিয়েছেন নিজের বোর্ডের সফলতা হিসেবে। এখানেই শেষ নয়, দেশের অপার সম্ভাবনাময় ক্রিকেটকে ধ্বংসের গুরুতর অভিযোগও আছে তার বিরুদ্ধে। বাকিটা জানাচ্ছেন সহকর্মী মাহবুব রিমনের রিপোর্ট। ছিলেন দেশের ক্রিকেট মাফিয়া, গড়েছিলেন মুকুটহীন সাম্রাজ্য। তিনি নাজমুল হাসান পাপন। গেল এক যুগে পাপনের সেই পাপের ফিরিস্তি শুনলে যে কারোই হবে চক্ষু চড়ক গাছ। হাজার কোটি টাকার বোর্ড দম্ভভরে প্রায়শই বলতে শোনা গেছে তাকে, কিন্তু বাস্তবতা সবই মিছে, ছেলে ভোলানোর গল্প। বিপরীতে আত্মগোপনে যাওয়ার পর থেকেই স্পষ্ট হচ্ছে দেশের ক্রিকেটের গভীরের ক্ষত। 2012 সালের অক্টোবরে বিসিবি সভাপতির চেয়ারে বসেন পাপন। সেই যে বসেছেন আর নড়েননি। আওয়ামী সরকারের ঘনিষ্ঠ হওয়ায় তার ছিল অসীম ক্ষমতা। তার সময় ফুলে ফেঁপে উঠেছে বোর্ডের অ্যাকাউন্ট, এমন একটা মিথ প্রচলিত আছে দেশের ক্রিকেটে। কিন্তু এই অর্থ প্রাপ্তির পেছনে নেই পাপনের কোনো প্রত্যক্ষ অবদান। কেন, তারই ব্যাখ্যা দেয়া যাক। টেস্ট স্ট্যাটাস থাকায় বিসিবির মূল আয়ের প্রায় সিংহভাগই আসে আইসিসির তহবিল থেকে। আছে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন আর অংশগ্রহণ ফি। স্পন্সর থেকে আয় বাড়ার কথা থাকলেও সময়ের হিসেবে তা বাড়েনি, বরং কমেছে। 2021-22 কিংবা 22-23 অর্থ বছরের বিসিবির পুরো আয়ের চূড়ান্ত একটা হিসেব এসেছে সময় সংবাদের হাতে, যেখানে একটা বিষয় স্পষ্ট, দেশের ক্রিকেটের আয় বাড়াতে আলাদা কিছুই করেননি পাপন এবং তার কমিটির লোকেরা। উল্টো প্রশ্ন আসে, এত বিপুল অঙ্কের টাকা খরচ হলো কি করে? গেল এক যুগে বিসিবির বাজেট বিশ্লেষণে দেখা যায় কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই। অর্থের নিদারুণ অপচয় হয়েছে অপারেশনস, লজিস্টিক আর বিপিএল পরিচালনায়। আবার সরকারকে খুশি করতে অনেক কিছুই করেছেন পাপন, যার সঙ্গে ক্রিকেটের কোনো সম্পর্কই নেই। 2020 সালে করোনা বাঁচিয়ে দেয় মুজিব বর্ষ উদযাপন নামে বিশাল আয়োজনের টাকা। এরপরও প্রায় 20 কোটি টাকা খরচ করে ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেডস নামক অনুষ্ঠানে আনা হয়েছিল ভারতের এআর রহমানকে। প্রায় 80 কোটি গাটের টাকা খরচ করে 2019-20 সালে আয়োজন করা হয় বঙ্গবন্ধু বিপিএল। আর বাস্তবে কোনো কাজ না হলেও পূর্বাচলে স্টেডিয়ামের নির্মাণ ব্যয় ইতোমধ্যে ছাড়িয়েছে প্রায় 100 কোটি টাকা। পাপনের সময় পক্ষপাত দুষ্ট আম্পায়ারিং প্রায় ধ্বংস করেছে দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামো। বিদেশি কোচ নিয়োগে কমিশন বাণিজ্য ক্রিকেট পাড়ার ওপেন সিক্রেট। অডিট নিয়ে লুকোচুরি, পাওনা টাকা আদায়ে উদ্যোগ না নেওয়া, পছন্দের লোককে কাজ পাইয়ে দেয়া কিংবা ক্রয় আদেশে স্বচ্ছতার অভাব, সবকিছুতেই মৌন সম্মতি ছিল নাজমুল হাসান পাপনের। শুধু রাজনৈতিক বিবেচনায় আন্তর্জাতিক স্বীকৃতি থাকার পরেও 1.5 দশক ছাড়ালো খেলা নেই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। বদলে যাওয়া বাংলাদেশে এ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন সাবেক সংগঠকরা। নতুন সভাপতি ফারুক আহমেদের কাছেও তাদের প্রত্যাশা স্পষ্ট। ডেফিনেটলি অ্যানোমালিস, এর ভিতরে তো কোনো ডাউট নাই। টাকাটা যে আইসিসি থেকে আসছে, এটা আমাদের ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য দেওয়া হয়েছে। কোটি কোটি টাকা খরচ করেছেন জাস্ট অন ফ্রি ট্রিপস টু পিপল, যে আমি ইলেকশন করবো, আমি আমার ভোটার দরকার। পাপন সাহেব এগুলা মানুষদেরকে প্লিজ করার জন্য করছে। এখন তো ফারুক সাহেবের তো আর প্লিজ করার জন্য কিছু নাই। আই এম শিওর ফারুক ক্যান ফাইন্ড আউট দেয়ার মাস্ট বি সাম স্ক্যান্ডাল বিহাইন্ড। কেন এত ডিলে হচ্ছে, কে কি করতে চাচ্ছে? পাপনের সময়কালে এমন ঘটনায় এবার দাবি উঠেছে, ক্রীড়াঙ্গনে একনায়কতন্ত্রের চর্চার সুযোগ যেন এবার বন্ধ হয় পাকাপাকি ভাবে, নইলে হয়তো দেশের ক্রিকেটের ভাগ্য বদলাবে না কখনোই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ভারত সফরের আগে বাংলাদেশে এসে ক্যাম্পের দায়িত্ব নেবেন প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহে, জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তবে দীর্ঘমেয়াদে তার ভবিষ্যৎ কি হবে তা এখনও ধোঁয়াশায়। সাকিব আল হাসান কাউন্টি ক্রিকেট খেলে সরাসরি ভারত সিরিজ খেলতে যাবেন বলেও জানান তিনি।
মাঠ কিংবা টেবিল, বিসিবি জুড়ে ব্যস্ততা সর্বত্র। ভারতের বিপক্ষে সিরিজ, ঘরোয়া টুর্নামেন্ট এনসিএল ও বিসিএল, প্রস্তুতি চলছে বিপিএল আয়োজনেরও। বোর্ড কর্তারা সম্পন্ন করছেন আনুষ্ঠানিকতা। ভারত সফর সামনে রেখে অনুশীলনে মনোযোগ ক্রিকেটারদের। আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও মূল স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটারই ছিলেন অনুশীলনে। পাকিস্তান থেকে ফিরে বিশ্রামে থাকার কথা থাকলেও অধিনায়ক শান্ত নিয়মিত অনুশীলনে। বড় চিন্তার কারণ টাইগার ক্যাপ্টেনের ব্যাটে রান খরা। তবে গুরুত্বপূর্ণ সিরিজের আগে লিটন মিরাজদের অভিভাবক নিয়ে দোটানায় বিসিবি। প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের সঙ্গে আছেন কি নেই তা নিয়েও আছে ধোঁয়াশা, যদিও আশার কথাই শোনালেন বিসিবি পরিচালক। হেড কোচের আন্ডারে কি ক্যাম্পটা শুরু হবে নাকি কোচ সরাসরি ভারতে আসলে দলের সঙ্গে যোগ দেবেন? হেড কোচ আসবেন, এখানেই আসবেন। ক্যাম্পে থাকবেন নাকি এখানেই আসবেন। ভারত সফরে কানপুরে বাংলাদেশ দলকে হামলার হুমকি দিয়েছে দেশটির হিন্দুত্ববাদী একটি গোষ্ঠী, যে ব্যাপারে অবগত আছে বোর্ড কর্তারা। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেছে বিসিবি। এরকম থাকেই সবসময়, সব দেশের খেলাতে এরকম প্রায় অন অ্যান্ড অফ থাকে, কিন্তু আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে ট্যুর অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা সেভাবে যাব। সাকিব আল হাসান ভারত সিরিজে অংশ নেয়া কিংবা পরবর্তীতে দেশে ফিরবেন কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে ভারতের মাটিতে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে প্রত্যাশা ফাহিমের। সাকিব কাউন্টি খেলতে গেছে, বাকি সবাই অ্যাভেলেবল থাকবে আশা করছি। 8 তারিখে খুব সম্ভবত অনিশ্চিত একটা দিন আছে, বাট 9 তারিখ থেকে ফুল টিমের ফুল ফ্লেজ প্র্যাকটিস হবার কথা। সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে, আপাতত সেইটুকুই আমরা জানি এবং সেইটুকুর মধ্যেই থাকতে চাই। ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে। যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছে, সেই মানসিকতা নিয়েই আমরা খেলতে পারি কি না, সেই চ্যালেঞ্জটা কনসিস্টেন্টলি বজায় রাখতে পারি কি না, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। পাকিস্তানের বিরুদ্ধে আমরা খেলার ক্ষেত্রে যতটুকু চাপ দিতে পেরেছি যত সহজে, পাকিস্তানের ক্ষেত্রে সেটা হয়তো, ভারতের ক্ষেত্রে হয়তো সেটা হবে না। এদিনও দেশি কোচদের অধীনে লম্বা সময় অনুশীলন করেছেন মুস্তাফিজ শান্তরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ভারত সিরিজে চান্ডিকা হাথুরুসিংহেই থাকছেন হেড কোচ হিসেবে। এই সিরিজে বাংলাদেশ দলের ফলাফলই হয়তো তার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে, যদিও তার সঙ্গে বিসিবির চুক্তি আছে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। অনেকেরই এই লঙ্কানের কোচিং কৌশল নিয়ে আপত্তি আছে। গেল বিশ্বকাপে দলের ব্যর্থতার দায়ও দেয়া হয় তাকে। তবে হাথুরুসিংহে দ্বিতীয় দফায় দায়িত্ব নেয়ার পর অন্তত টেস্ট ক্রিকেটে টাইগারদের উন্নতিটা একেবারে স্পষ্ট। আমি কিন্তু আগের স্ট্যান্ডেই আছি যে আমার মনে হয় যে যেটা আমি বলেছি ওইটা আমি কিন্তু বের হয়ে যায় না। বাট এখন যেমন আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে যে মানে কেমনে কি করা দরকার, আমি স্ট্যান্ড থেকে সরিয়ে নিয়ে আসবো। বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে প্রথম সংবাদ সম্মেলনেই ফারুক আহমেদ হাথুরুসিংহেকে নিয়ে স্পষ্ট করেন নিজের অবস্থান। এরপর থেকেই দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রে এই লঙ্কান কোচ। তাকে দায়িত্বে রাখার পক্ষে বিপক্ষে অনেকেই মত দিয়েছেন। 2023-এর কিন্তু বিশ্বকাপের যে ওই সময় যে কোচটা পরিবর্তন হয়েছিল, ওই সময় কিন্তু খুব শর্ট টাইমে কিন্তু প্ল্যান করাটা ডিফিকাল্ট। একটা টিম গুছিয়ে আনা কিন্তু মিনিমাম 1 থেকে 1.5 বছর সময় লাগে একটা বিশ্বকাপের জন্য। ওই জায়গায় এসে কিন্তু শর্ট করে যদি হেড পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর হাথুরুর পক্ষে কিছুটা হলেও জনমত বেড়েছে। বিসিবি সরে এসেছে আগের অবস্থান থেকে। সামনে ভারত সিরিজ, আপাতত সেই সিরিজ পর্যন্ত নিশ্চিতভাবেই চাকরি থাকছে এই লঙ্কানের। প্রথম দফায় দায়িত্ব নিয়ে বড় দলের বিপক্ষে বাংলাদেশের জয়ের অভ্যাস গড়ে দেন হাথুরু। ঘরের মাঠে বাংলাদেশ হারায় অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে, সেটা অব্যাহত আছে তার দ্বিতীয় মেয়াদেও। টি-20 ও বিশেষ করে টেস্টে বাংলাদেশ আছে দুর্দান্ত ফর্মে। গেল বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপে দলের ব্যর্থতার দায় অনেকাংশে দেয়া হয় এই বদমেজাজি লঙ্কানকে। তবে সেখানে দুই সিনিয়র সাকিব তামিমের বিরোধের দায় কোনোভাবেই এড়ানো যায় না। হাথুরু দায়িত্ব নেয়ার পর টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সফলতার দিক থেকে অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। 2023-এর মার্চ থেকে এখন পর্যন্ত 15 টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া, যার মধ্যে 10টাতেই জয় আছে অজিদের। 3টিতে হার, বাকি 2টি ম্যাচ হয়েছে ড্র। টেস্টের বর্তমান চ্যাম্পিয়নদের জয় পরাজয়ের অনুপাত
3.33। তালিকায় এরপরই বাংলাদেশের অবস্থান। 8 ম্যাচের 5টিতে জয় টাইগারদের, 3টিতে হেরেছে শান্তর দল। বাংলাদেশের জয় পরাজয়ের অনুপাত 1.66। সমান ম্যাচ খেলা নিউজিল্যান্ড আছে এর পরের অবস্থানে। ইন্ডিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এই পরিসংখ্যানে আছে বাংলাদেশের পেছনে। টেস্ট খেলুড়ে 12 দেশের মধ্যে আরও একদিকে বাংলাদেশ অন্যদের চেয়ে ঢের এগিয়ে, সেটা ওভার প্রতি রান তোলায়। হাথুরুর অধীনে গেল 8 টেস্টে ওভার প্রতি 3.72 রান তুলেছে শান্তর দল। টাইগারদের চেয়ে এগিয়ে শুধু বাসবলের জনক ইংল্যান্ড, যারা এ সময়ে ওভার প্রতি তুলেছে 4.44 রান। অনেক সময় পরিসংখ্যান হয়তো সবকিছুর উত্তর দেয় না। হাথুরু কোচ হিসেবে ভারতে গেলে সেখানে দল সফল নাও হতে পারে, তবে বাংলাদেশ এই লঙ্কানের অধীনে টেস্টে ভালো করছে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। শুধু বোর্ড সভাপতির সঙ্গে অতীত সম্পর্ক কিংবা নির্দিষ্ট একজন ক্রিকেটারের সঙ্গে দ্বন্দ্বের জন্য একজন কোচ বিদায়ের সিদ্ধান্ত নেওয়াটা হতে পারে হিতে বিপরীত। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ভারতের মাটিতে ভারতকে সামলানোটা বাংলাদেশের জন্য কঠিন হবে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলেও টিম ইন্ডিয়ার স্পিন ডিপার্টমেন্টের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে টাইগার ব্যাটিং লাইন আপের জন্য। স্থানীয় এক গণমাধ্যমে এমনটাই জানান বাংলাদেশের সাবেক কোচ শ্রীধরন শ্রীরাম। শান্ত বাহিনীকে আলাদা করে সতর্ক করেছেন রবিচন্দ্র অশ্বিনের ব্যাপারে। পাকিস্তানকে তাদেরই মাঠে উড়িয়ে না দিলে হয়তো এমন আলোচনার জন্মই হতো না। টাইগাররা সমীহ পাচ্ছে বিশ্ব ক্রিকেটে। সাদা পোশাকে বাংলাদেশের উত্থান নিয়েও কথা চলছে নানা মহলে। টেস্ট চ্যাম্পিয়নশিপে টাইগারদের পরবর্তী মিশন ইন্ডিয়াতে। লাল বলের সংস্করণে 2 ম্যাচের সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তরা। পাকিস্তানকে যেভাবে 3 বিভাগেই আউটপ্লে করে টিম টাইগার, তা ভারতের বিপক্ষে আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন বাংলাদেশের সাবেক কোচ ও সাবেক ভারতীয় ক্রিকেটার শ্রীধরন শ্রীরাম। স্থানীয় এক গণমাধ্যমে সাবেক শিষ্যদের প্রশংসাও করেন এই ইন্ডিয়ান। টেস্ট সিরিজে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ বেশ সম্মানজনক পারফরমেন্স করেছে। বাংলাদেশ ভারতে আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে আসবে। একটা দেশ হিসেবে সাম্প্রতিক সময় বাংলাদেশ অনেক কিছুর ভেতর দিয়ে যাচ্ছে এবং পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হারানোর পেছনে তাদের দলগত প্রচেষ্টা দারুণ ছিল। রাওয়ালপিন্ডির ফ্ল্যাট উইকেটে বল হাতে আগুন ঝরান বাংলাদেশি পেসাররা। পুরনো বলে পাকিস্তানের সাদামাটা মানের স্পিনাররা বাড়তি চ্যালেঞ্জ তৈরি করতে পারেনি সাদমান মুশফিক লিটনদের সামনে। ভারতের মাটিতে সেই চ্যালেঞ্জটাই অপেক্ষা করছে শান্তদের জন্য। প্রথম ম্যাচের ভেন্যু চেপাক স্পিনারদের জন্য স্বর্গরাজ্য। ঘরের ছেলে রবিচন্দ্রন অশ্বিনের কীর্তি সেখানে বিশ্বনন্দিত। সব মিলিয়ে শ্রীধরনের মত, ভারতের মাটিতে ভারতকে সামলানো বেশ কঠিন হবে বাংলাদেশের জন্য। ভারত বেশ ভারসাম্যপূর্ণ দল এবং তাদের বোলিং আক্রমণ, বিশেষ করে স্পিন বিভাগ অনেক বেশি শক্তিশালী হবে পাকিস্তানের তুলনায়। তাই ভারতকে মোকাবেলা করাটা কঠিন হবে বাংলাদেশের জন্য। বাংলাদেশের ব্যাটিং লাইন আপের বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে বল করে মজা পাবেন অশ্বিন। উইকেটের বিবেচনায় বাংলাদেশি সব ব্যাটারদের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে অশ্বিনকে সামলানো। ভারত সিরিজ সামনে রেখে পুরোদমে প্রস্তুতি চলছে হোম অফ ক্রিকেটে। যদিও টাইগারদের হেড কোচ চান্ডিকা হাতুরে সিংহের ছুটি কাটিয়ে ফিরবেন আগামী 12ই সেপ্টেম্বর। এরপর 15 তারিখ পর্যন্ত ঘরের মাঠে ক্যাম্প শেষে ভারতে উড়াল দেবে শান্ত বাহিনী। সাব্বির মিথুন, সময় সংবাদ। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে স্বস্তির খবর বাংলাদেশের জন্য। লাল সবুজ ব্যাটারদের মূর্তিমান আতঙ্ক জসপ্রীত বুমরার খেলার সম্ভাবনা ক্ষীণ এই সিরিজে। না খেলার তালিকায় আরও আছেন মোহাম্মদ শামি এবং শ্রেয়াস আইয়ার। তবে ফিরছেন বিরাট কোহলি এবং ঋষভ পান্ত। এছাড়াও দুলীপ ট্রফিতে ভালো করার কমপক্ষে 3 ক্রিকেটারের অভিষেক হতে পারে এই সিরিজ দিয়ে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ভারতের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশ। 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে তাই বেজায় সিরিয়াস বিসিসিআই। আর তাই ভারত স্কোয়াডে ফেরানো হচ্ছে বিরাট কোহলিকে। এই তালিকায় আছে ঋষভ পন্তের নাম। এজন্য জায়গা হারাতে হচ্ছে লোকেশ রাহুলকে। লাল বলের ক্রিকেটে ভারতের বিপক্ষে মলিন পরিসংখ্যান বাংলাদেশের। তারপরও এই সিরিজটাকে বেশ গুরুত্ব সহকারে দেখছে টিম ইন্ডিয়া। সেটা বাংলাদেশের সাম্প্রতিক পরিসংখ্যানের জন্যই। মিরাজ, হাসান মাহমুদদের পারফরমেন্স ভয় ধরিয়ে দিয়েছে বিসিসিআই নীতি নির্ধারকদের। আর তাই সিরিজ শুরুর আগে সর্বোচ্চ শক্তি নিয়েই স্কোয়াড সাজাতে হচ্ছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে।
তবে ব্যস্ততায় ঠাসা ভারত ক্রিকেটের বছরের শেষ ভাগ নিয়ে আলাদা করে ভাবতেই হচ্ছে বিসিসিআইকে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ করে নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে টিম ইন্ডিয়া। ওরা ভাবছে সামনের বছরের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও, আর তাই বিশ্রাম দেয়া হতে পারে জসপ্রীত বুমরাকে। সত্যিই যদি এমন পরিকল্পনা নিয়ে এগোয় ভারত ক্রিকেট, তাহলে একটু স্বস্তির নিঃশ্বাস নিতেই পারে বিসিবি। ইনজুরির কারণে গেল ওয়ানডে বিশ্বকাপের পর থেকে দলের বাইরে মোহাম্মদ শামি। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় এই পেসারও মোটামুটি অনিশ্চিত বাংলাদেশের বিপক্ষে সিরিজে। মূলত নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুত করতেই তাকে বিশ্রামে রাখছে টিম ম্যানেজমেন্ট। গুরুত্বপূর্ণ দুই পেসার ছাড়াও শ্রেয়াস আইয়ারকে ড্রপ করতে পারে বিসিসিআই। চেন্নাই এবং কানপুরের কন্ডিশন বিবেচনায় স্কোয়াডে 4 জন স্পিনার রাখছে ভারত, এমন খবর প্রকাশ করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার সঙ্গে আছে ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলের নাম। তবে অনেক গণমাধ্যমের দাবি, বুমরার না খেলার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তাকে কেন্দ্র করেই সাজানো হবে পেস আক্রমণ, এমনকি থাকতে পারেন মোহাম্মদ শামিও। এদিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে স্কোয়াড গোছানোর ক্ষেত্রে দুলীপ ট্রফিকে গুরুত্ব দিচ্ছে ভারত। গণমাধ্যমে ইঙ্গিত 3 জন ক্রিকেটারের অভিষেক হতে পারে এই সিরিজে, যাদের মধ্যে আছেন সরফরাজ খানের ছোট ভাই মুশির খান, পেস বোলিং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি এবং মানব সুথার। তবে দুলীপ ট্রফিতে দুর্দান্ত করলেও কম্বিনেশনের জন্য দলে জায়গা পাওয়ার সুযোগ কম এই বাঁহাতি স্পিনারের। এস.এম. ইকবাল, সময় সংবাদ। আবারও ফুটবল প্রসঙ্গ। এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলার অভিজ্ঞতা আসন্ন নারী সাফে কাজে লাগাতে চান 3 ফুটবলার। ভুটানের ক্লাব রয়্যাল থিম্পুর আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন মনিকা চাকমা, মারিয়া মান্ডা ও ঋতুপর্ণা চাকমা। নারী ফুটবলের উন্নতির জন্য বাংলাদেশের ক্লাবগুলোকেও এই টুর্নামেন্টে অংশ নেওয়া উচিত বলে মনে করেন তারা। সেজন্য নারী ফুটবল লিগ খেলা ক্লাবগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান ফুটবলাররা। প্রথমবারের মতো এশিয়ান ফুটবল কনফেডারেশন আয়োজন করেছে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ। বাংলাদেশের কোনো ক্লাব অংশ না নিলেও টুর্নামেন্টটি খেলেছে নারী দলের 3 ফুটবলার। ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজের হয়ে 2টি করে ম্যাচ খেলেছেন মনিকা চাকমা, মারিয়া মান্ডা ও ঋতুপর্ণা চাকমা। সুযোগ থাকা সত্ত্বেও রেজিস্ট্রেশন জটিলতায় খেলতে পারেননি অধিনায়ক সাবিনা খাতুন। রয়্যাল থিম্পু কলেজ গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও বাংলাদেশ নারী ফুটবলারদের পারফরমেন্স খারাপ বলা যাবে না। টুর্নামেন্টে 2 ম্যাচ খেলে মাত্র 1টি গোল দিয়েছে আরটিসি। সেই গোলটাও এসেছে বাংলাদেশের স্ট্রাইকার ঋতুপর্ণা চাকমার পা থেকে। আসর শেষ করে দেশে ফিরেছেন 4 ফুটবলার। ছুটি কাটিয়ে এরই মধ্যে যোগ দিয়েছেন দলের সঙ্গে। সামনেই সাফ নারী চ্যাম্পিয়নশিপ। ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলার অভিজ্ঞতা সাফে কাজে লাগাতে চান এই ফুটবলাররা। ওনারা যে আমাদের সাথে তো সুন্দরভাবে মিশেছে এবং আমাদের সাথে আমাদের যে কোনো সমস্যায় ওনারা প্লেয়াররাও কথা বলেছে এবং অফিসিয়ালরাও কথা বলেছে। খুব অনেক কিছু শিখেছে ওনাদের কাছ থেকে। প্রথমবারের মতো ভুটানের ক্লাবের হয়ে খেলেছেন মনিকা, ঋতুপর্ণা চাকমারা। ক্লাবটির আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন তারা। ভুটানিজ খেলোয়াড়রা, বিশেষ করে সবাই, খেলোয়াড় থেকে শুরু করে অফিসিয়ালরা অনেক কাইন্ড, ফ্রেন্ডলি, তাদের হসপিটালিটি অনেক ভালো। সব মিলে আমরা খুব এনজয় করেছি। ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণের সুযোগ ছিল বাংলাদেশের ক্লাবেরও, তবে এএফসির ক্লাব লাইসেন্স না থাকায় খেলা হয়নি কোনো দলের। এমন সুযোগ যেন হাত ছাড়া না হয়, সেজন্য ক্লাবগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান নারী ফুটবলাররা। এমন টুর্নামেন্ট দেশের নারী ফুটবলের উন্নতিতে ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা। দেশের যে বড় বড় যে ক্লাবগুলো আছে তারা যদি অংশগ্রহণ করে আগামীতে বাংলাদেশ মহিলা ফুটবল টিম আরও ভালো কিছু করবে। অক্টোবরে নেপালে শুরু হতে যাচ্ছে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টটি সামনে রেখে জোর প্রস্তুতি নিচ্ছেন নারী ফুটবলাররা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও ক্রিকেট প্রসঙ্গ। বিপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহীদের সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সে ধারাবাহিকতায় ঢাকা ফ্র্যাঞ্চাইজির জন্য সাক্ষাৎকার দিয়েছেন রিমার্ক হল্যান্ডের কর্মকর্তারা। হারল্যান্ডের পক্ষ থেকে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ইমন যান বিসিবিতে। বোর্ড সভাপতি ফারুক আহমেদ এবং পরিচালকদের কাছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করেছেন তারা। জানিয়েছেন বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত জানালেই দল গোছানো শুরু করবে রিমার্ক হল্যান্ড। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই অস্থিরতা বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে। প্রাথমিক ধাক্কা কিছুটা সামাল দেয়া গেলেও এখনও দুশ্চিন্তার নাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। নতুন সভাপতি প্রথম বোর্ড সভা শেষে বেশ বড় গলায় বলেছিলেন নির্ধারিত সময়ই হবে বিপিএল এর এবারের আসর।
কিন্তু বাস্তবতা বলছে আপাত দৃষ্টিতে সে সম্ভাবনা অনেকটাই কম। যদিও বিসিবি উঠে পড়ে লেগেছে নিজেদের কথা রাখতে। রংপুর, সিলেট, বরিশাল ফ্র্যাঞ্চাইজি থাকবে আগের মালিকানাতেই। আরও 1 বছর তাদের সঙ্গে চুক্তি আছে ক্রিকেট বোর্ডের। চুক্তি আছে কুমিল্লা, চট্টগ্রামের সঙ্গেও। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা কেউ বিপিএল এ দল চালাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিকানায় থাকা সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল এবং তার কন্যা নাফিসা কামাল আপাতত আছেন লোকচক্ষুর আড়ালে। কয়েক দফা চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি বিসিবির পক্ষ থেকে। কুমিল্লা যে এবারের আসরে থাকছে না সেটা মোটামুটি নিশ্চিত। বাকি ঢাকা, খুলনা এবং চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজিরও ভাগ্য নির্ধারণ হয়নি এখনো। এই অবস্থায় নতুন আসর শুরুর আগে বিসিবির জন্য বড় চ্যালেঞ্জ অন্তত 6টা ফ্র্যাঞ্চাইজি ঠিক করা। 3টা যেহেতু আগে থেকেই আছে, তাই সেক্ষেত্রে আপাতত আর 3টা ফ্র্যাঞ্চাইজির মালিক ঠিক করতে পারলেই মাঠে গড়াবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগটি। সে লক্ষ্যে এবার আগ্রহী বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শুরু করেছে ক্রিকেট বোর্ড, যার ধারাবাহিকতায় শুরুতেই ঢাকা ফ্র্যাঞ্চাইজিটির জন্য সাক্ষাৎকার দিয়েছেন চিত্রনায়ক ইমন। ঢাকাই চলচ্চিত্রের মেগা স্টার শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ডের পক্ষ থেকে এসেছিলেন তিনি। জানিয়েছেন তাদের আগ্রহের কথা। বিনোদন এবং ক্রিকেটটা একসাথে আগে থেকেই ছিল, এবার আরো বেশি করে হবে ইনশাল্লাহ। আজকে বেসিক্যালি আমরা ইন্টারভিউ দিতে এসেছি। আপনারা জানেন যে সামনে বিপিএলের জন্য আজকে বোর্ড প্রেসিডেন্ট সাহেবের সাথে এবং বোর্ড মেম্বারদের সাথে আমাদের একটা ইন্টারভিউ সেশন হয়েছে। সেখানে আমরা ইন্টারভিউ দিয়েছি। আমরা পজিটিভ কিছু আশা করছি। এখন সত্যি কথা বলতে কি, বোর্ড প্রেসিডেন্ট এবং মেম্বাররা যে ডিসিশন নেবে সেটাই মেনে নিব। অনেক রুলস অ্যান্ড রেগুলেশন ছিল, সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। আমাদের মোটিভটা কি বা আমরা কেন এসেছি ক্রিকেটে, সেগুলো সম্পর্কে আমরা ওনাদেরকে বিস্তারিত জানিয়েছি। শাকিব খান বিপিএল এ দল নিতে চান, এটা বেশ পুরানো আলোচনা। বেশ অনেকদিন ধরেই এটা নিয়ে চলছিল কানাঘুষা। তবে তিনি যে প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নিতে চান এই দল, সেখানে শুভেচ্ছা দূত হিসেবে আছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল, দলের অনুমতি পেলে 2 সাকিবকে কি দেখা যাবে এক শিবিরে? যদিও ইমনের উত্তরটা ছিল কৌশলী। পুরো টিমের যে বিষয় আশয়গুলো আছে, আমরা যদি ওনারও বলি, সব কিছু মিলে এটা রিপ্রেজেন্ট করবে শাকিব খান। ওনাকে যথাযথ সাপোর্ট দেওয়ার জন্য আমি আছি। সাকিব আল হাসান তো বাংলাদেশ ক্রিকেটের একটা বড় ব্র্যান্ড। আসলে উনি কারোর সাথে কন্ট্রাক্ট আছে কিনা এই বিষয়গুলো আসলে আমি এখন বলতে পারছি না আসলে বিষয়গুলো। সো এটা যত টাইম যাবে তত বলতে পারবো। বিসিবির সূচি অনুযায়ী এবারের বিপিএল প্লেয়ার ড্রাফট হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। তবে সেটা করা না গেলে অক্টোবরের প্রথম সপ্তাহের মাঝেই ড্রাফট পর্ব শেষ করতে চায় বিসিবি। তবে তার আগে পুনর্গঠন করতে হবে বিপিএল গভর্নিং কাউন্সিলকে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরে নিজের ক্রিকেট ক্লাবে রাজস্বিক সংবর্ধনা পেলেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল হাসান জয়। এ সময় কেক কেটে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় জয়কে। পাকিস্তান সিরিজে দলের সঙ্গে থাকলেও ইনজুরির কারণে স্কোয়াডে ছিলেন না এই ক্রিকেটার। তবে এ দলের হয়ে জয়ের পারফরমেন্সে খুশি তার এলাকাবাসী এবং ক্লাবের স্থানীয় ক্রিকেটাররা। যেখানে ক্রিকেটে হাতে খড়ি, আজ সেখানেই ফুলেল সম্বর্ধনা শিখত ক্রিকেটার মাহমুদুল হাসান জয়। পাকিস্তান সিরিজ শেষ করে দল নিয়ে দুদিন আগে ফিরলেও জয় আজ যান তার নিজ এলাকায়, যেখানে আগে থেকেই তার জন্য অপেক্ষায় ছিল হাজারো মানুষ। তাদের মাঝ দিয়েই গার্ড অফ অনার নিয়ে নিজের ক্রিকেট আঁতুর ঘর ক্লেমন ক্লাবে পা পড়ে জয়ের। এই সময় ফুলেল ভালোবাসায় সিক্ত হন তিনি। বাদ পড়েনি কেক কাটাও, যার হাত ধরে ক্রিকেট জগতে এসেছিলেন ছোটবেলার সেই কোচ শামীম ফারুকীকে শ্রদ্ধা জানাতে ভুল করেননি জাতীয় দলের ওপেনার। এই সময় ক্লাবের তরুণ ক্রিকেটারদের সঙ্গে গল্পে মাতেন জয়। শোনান তার নিজ বিশ্ব জয়ের পাশাপাশি ক্রিকেট মাঠে নানা অভিজ্ঞতার কথা। পরে ক্রিকেট মাঠে ভালো কিছু করার কৌশলও বাতলে দেন জয়। ফাঁকিবাজিটা শর্টকাট খোঁজা কখনোই যাবে না, কারণ ওইটা অ্যাকচুয়ালি নিজের কাছেই চলে আসে। কোচরা আছে, ওরা যেই ইনস্ট্রাকশনগুলো দেয় ওইগুলো ঠিকমতো পালন করা, যখন যেই দিন যেই রুটিন থাকে ওই রুটিনগুলো ঠিকমতো কন্টিনিউ করা। এখানে অনেক ট্যালেন্ট প্লেয়ার আছে, ওরা যদি গাইডলাইন অনুযায়ী চলতে পারে, মানে প্রসেসটা ঠিক রেখে কাজ করতে পারে, তো ইনশাল্লাহ এখান থেকে আরও 3-4 জন প্লেয়ার ফিউচার ন্যাশনালে খেলতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, তো বাট এদেরকে সবচেয়ে বড় ব্যাপার যেটা, আমরা সাপোর্ট দিলে হবে না, গার্ডিয়ানের সাপোর্ট লাগবে। জয়কে কাছে পেয়ে এদিন আনন্দে আত্মহারা হয়ে পড়েন ক্লাবের খুদে ক্রিকেটাররা। তাদের সবারই স্বপ্ন তারাও একদিন জয়ের মতোই গায়ে জড়াবেন লাল সবুজের জার্সি। শামীম ভাই, জয় ভাইয়ের মতো একজন বড় ক্রিকেটার হতে চাই। আমি চাই একদিন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটকে রিপ্রেজেন্ট করতে। ক্রিকেটার মাহমুদুল হাসান জয়ের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।
এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সন্ধ্যায় ভুটানের বিপক্ষে শেষপ্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। জয়ই লক্ষ্য জামাল ভূঁইয়াদের। চোটের কারণে থাকছেন না রাকিব। ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকরা। কোন সাহেব এগুলা মানুষদেরকে প্লিজ করার জন্য করছে, এখন তো ফারুক সাহেবের তো আর প্লিজ করার জন্য কিছু না। আই এম শিওর ফারুক ক্যান ফাইন্ড আউট দেয়ার মাস্ট বি সাম স্ক্যান্ডাল বিহাইন্ড, কেন এত ডিলে হচ্ছে, কে কি করতে চাচ্ছে। এক যুগের বেশি বিসিবি সভাপতি থাকলেও ক্রিকেটের উন্নয়নে উল্লেখযোগ্য কিছুই করেননি পাপন। চরম সমালোচনা বিশ্লেষকদের। নতুন বোর্ড প্রধান ফারুকের উপর রাখতে চান আস্থা। এই ছিল খেলার সময়ে। সঙ্গে থাকুন সময়ের।